ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি। আমি স্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। রাইস এডুকেশনের টিচার ম্যাম পূজা মজুমদার রয়েছেন, যিনি ফিজিক্স পড়াচ্ছেন আপনাদের। ক্লাস বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আরও কিছুক্ষণ বাকি রয়েছে। ম্যাম, তাহলে সরাসরি আমরা ক্লাসে চলে যাই কথা না বাড়িয়ে। তাহলে যে পার্টটা আমি আগের পড়ালাম বিরতির আগে, সেখান থেকে কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে? সরাসরি প্রশ্ন আসতে পারে যে জিজ্ঞেস করলো, ধরো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ ডায়মন্ড কত, হোয়াট ইজ দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ ডায়মন্ড। সেখানে তোমার অপশন থাকবে, তোমাকে চুজ করতে হবে। খুব ইম্পর্টেন্ট, 25 ডিগ্রি। দেখলে আমি তোমাদের ক্যালকুলেট করে দেখালাম সেটা। এরকম করে প্রত্যেকটা জিনিসের সরাসরি প্রশ্ন আসতে পারে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু জিজ্ঞেস করতে পারে। তাছাড়া যে কনসেপচুয়াল কোশ্চেনগুলো বললাম, যে ধরো টেম্পারেচার ইনক্রিজ করলো, তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলে তোমাকে অপশন দেবে, তাহলে তোমাকে সেখান থেকে রাইট অপশনটা বেছে নিতে হবে। এবার আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এবং টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এর ওপর কিছু অ্যাপ্লিকেশন বা এক্সাম্পল পড়ব, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। এক্সামের ক্ষেত্রে সরাসরিও প্রশ্ন আসতে পারে সেখান থেকে, বা কনসেপচুয়াল প্রশ্নও আসতে পারে, আর প্রচুরবার প্রশ্ন এসেওছে, তোমরা বললেই বুঝতে পারবে। টিআইআর বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এর এক্সাম্পল যখন থাকে, তখন দেখবে আমাদের থাকে স্পার্কলিং অফ ডায়মন্ড। ডায়মন্ড যে চকচক করতে আমরা দেখি, যদি নর্মাল একটা কাঁচ আর একটা ডায়মন্ড আমাদের চোখের সামনে রেখে দেওয়া হয়, আমরা কিন্তু সেটা দেখে বুঝতে পারি যে কোনটা ডায়মন্ড আর কোনটা কাঁচ। সেটা কি করে বুঝি? বা সেটা বুঝি কারণ চকচক করে, আর চকচকে করে কেন? তার কারণ টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য। এবার কি করে জিনিসটা হয় সেটা আমরা দেখব। দেখো, ডায়মন্ডের স্পার্কলিং, ডায়মন্ডকে যখন খনি থেকে বাছাই করা হয়, যখন পাওয়া যায় ওটা প্রথমে, তখন কিন্তু ওটা চকচক করে না। যখন ওটা আনপলিশড বা আনকাট থাকে, ওটা কাটিং দেওয়া হয় যখন, তখন ওটা চকচক করে। ডায়মন্ডকে যখন জাস্ট র ডায়মন্ড পাওয়া যায়, যেটাকে আমরা র ডায়মন্ড বলি, যখন জাস্ট ওটা খনি থেকে বার করা হয়, তখন ওটা চকচক করে না। সেটা কিন্তু আমরা আমাদের আংটিতে কিংবা অর্নামেন্টসে ইউজ করি না। ডায়মন্ডটাকে নিয়ে, র ডায়মন্ডটাকে নিয়ে সেটাকে প্রসেস করা হয়, সেটাকে একটা কাট দেওয়া হয়, স্পেশাল কাট দেওয়া হয় ডায়মন্ডকে, যার জন্য তার ভিতরে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। তার জন্য ওটাকে আমরা স্পার্ক করতে দেখি। তাহলে স্পার্কলিং অফ ডায়মন্ডের জন্য দুটো জিনিস দায়ী। একটা হচ্ছে অবশ্যই মেটেরিয়ালটা, মানে ডায়মন্ডের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেটা তো অবশ্যই এটার জন্য রেসপন্সিবল, যার জন্য টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এর মধ্যে অনেক বেশি হয়। তাছাড়া যে কাটটা দেওয়া হয় ডায়মন্ডকে, সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবার আমরা দেখব যে কি করে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন ডায়মন্ডের ভিতর হচ্ছে ইন্টারনালি। ডায়মন্ডের কাটটা আমরা সবাই জানি কিরকম, এরকম টাইপের দেখতে হয় এক ডায়মন্ডকে। আমি এখানে নর্মাল ড্র করছি। এখানে ধরো একটা বাল্ব আছে, হ্যাঁ, এখানে একটা বাল্ব আছে। লাইট রে ইনসিডেন্ট হলো এই ফেসে। এবার লাইট রে কী হচ্ছে, ডায়মন্ডের ভিতরে কিছুটা লাইটের পার্ট রিফ্লেক্ট অবশ্যই হবে প্রথমে, আর বাকি পার্টটা কি হলো, লাইট রের বাকি পার্টটা ডায়মন্ডের ভিতরে প্রবেশ করলো। এবার যেটা পড়লাম, ডায়মন্ডের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 25 ডিগ্রি, তাই তো? তার মানে সেটা কিন্তু খুব কম ভ্যালু। এই কাটিংটা এমন করে দেয়া হয় যে ডায়মন্ডের ভিতরে লাইট রে যখন প্রবেশ করে, তখন তার ফেজগুলোর জন্য এটা মাল্টিপল টাইম টোটাল ইন্টারনাল রিফ্লেকশন সাফার করে। তাহলে এই ফেসে, ডায়মন্ডের এই ফেসে এই যে অ্যাঙ্গেলটা হলো, সেটা কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হলো। অ্যাজ এ রেজাল্ট টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হলো একবার, আবার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হলো। কেন হলো? তার কারণ দেখো, রিফ্লেকশনের এখানে লটা খাটবে, এই অ্যাঙ্গেলটা যত হবে, এই অ্যাঙ্গেলটা ততটাই হবে, তাই তো? এবার তার জন্য কি হলো, এই ফেসের যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা থাকবে, সেটাও কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হবে আর কি। তাহলে এখানেও টোটাল ইন্টারনাল রিফ্লেকশন সাফার করলো, তাহলে আবার বাউন্স করলো। এখানেও টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হলো, বাউন্স করলো। এরকম করে মাল্টিপল রিফ্লেকশনের পর, কিছুক্ষণ রিফ্লেক্টেড হওয়ার পর, ইন্টারনালি লাইট রে ডায়মন্ড থেকে মুভ করে বাইরে ট্রান্সমিট হবে। তার মানে ডায়মন্ডে যখন লাইট রে প্রবেশ করে, যতটা পার্ট ওর রিফ্র্যাক্ট হয়ে প্রবেশ করে ডায়মন্ডের ভিতরে ইন্টারনালি, ওটার মাল্টিপল রিফ্লেকশন হয়। প্রত্যেকটা রিফ্লেকশনের জন্য সেখানে ইমেজ ফর্ম হয়। কার ইমেজ ফর্ম হবে? সোর্সের ইমেজ ফর্ম হবে।
ধরো এখানে যে ছবিটা আমি ড্র করেছি সেখানে কবার রিফ্লেকশন হলো, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হলো এইখানে একবার হলো, এই যে এখানটাতে একবার হচ্ছে, একবার এখানে হচ্ছে, একবার এখানে হচ্ছে, একবার এখানে হচ্ছে, মানে 4বার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আমি এখানে ড্র করেছি। তার মানে এই 4টে জায়গায় এই বাল্বের ইমেজটা তৈরি হবে। এই বাল্বের ইমেজটা আমরা কখনোই স্পষ্টভাবে দেখতে পাবো না, বুঝতে পারবো না, কিন্তু আমরা লাইটের এই যে একটা ঝলক সেটা বুঝতে পারবো। এবার কারণ এটা খুব ফাস্ট প্রসেস, তাই জন্য আমরা এখানে বাল্বটাকে আলাদা করে চিহ্নিত করতে পারবো না, বাল্বের ইমেজটাকে আলাদা করে বুঝতে পারবো না। তো আমাদের চোখ কি দেখবে, ডায়মন্ডের ভিতরে একের পর এক ইমেজ প্রডিউস হচ্ছে, তো ওটাকে আমরা ইমেজ হিসাবে না দেখে আমরা স্পার্কল হিসাবে দেখি। তাই জন্য আমরা ডায়মন্ডকে চকচকে দেখি বা স্পার্কল করতে দেখি। তাহলে এটার জন্য দায়ী হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আমরা যখন এখানে চোখ রাখবো তখন আমরা ডায়মন্ডের টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হতে দেখবো। অ্যাজ এ রেজাল্ট এই 4বার, আমি এখানে 4বার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করেছি, তাই জন্য 4বার ইমেজ প্রডিউস হতে দেখবো। তার মানে ডায়মন্ডের ভিতরে এই 4বার ইমেজ প্রডিউস হতে দেখার জন্য আমাদের চোখের মনে হবে এটা স্পার্কল করছে। যত বেশি এরকমভাবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে তত বেশি ডায়মন্ডটা চকচক করবে। এবার একটা প্রশ্ন আমাদের মনে আসে যে যদি আমরা ডায়মন্ডের মতন করে কাটিংটা একটা কাঁচকে দিই তাহলে কি সেটা স্পার্কেল করবে না? দেখো কি হয়, ডায়মন্ডের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত? ডায়মন্ডের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলো 25 ডিগ্রি। এটা হচ্ছে ডায়মন্ডের ক্ষেত্রে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ গ্লাস হচ্ছে 42 ডিগ্রি। তাহলে বুঝতেই পারছো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ গ্লাস হচ্ছে ডায়মন্ডের থেকে অনেক বড়। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ গ্লাস ইজ গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ ডায়মন্ড। এবার লাইট রে যখন একটা মিডিয়ামে ইনসিডেন্ট করে তখন তো সেটা অনেকগুলো অ্যাঙ্গেলে ইনসিডেন্ট করে। যতগুলো অ্যাঙ্গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হবে ততগুলো অ্যাঙ্গেলের জন্য লাইট রে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন সাফার করবে। যেহেতু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ ডায়মন্ডটা অনেক কম কম্পেয়ার টু গ্লাস, সেই কারণে এর ক্ষেত্রে প্রবাবিলিটি অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অনেক বেড়ে যায়। মানে যতগুলো লাইট রে ইনসিডেন্ট করবে তাদের মধ্যে বেশিরভাগেরই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 25-এর থেকে বড় হবে, কিন্তু 42 থেকে কম হবে। অবভিয়াসলি 42 অনেক বড় ভ্যালু, সেই কারণে। তাই জন্য গ্লাসের ভিতরে একটা যদি আমরা কাঁচকে ডায়মন্ডের শেপ দিই তাহলেও তার ভিতরে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হলেও সেটা ডায়মন্ডের মতন তো কখনোই হবে না। অ্যাজ এ রেজাল্ট আমরা ডায়মন্ড এবং কাঁচকে আলাদা করতে পারবো। ডায়মন্ড কাঁচের মতন, কাঁচকে আমরা ডায়মন্ডের মতন কাটলেও ডায়মন্ডের মতন কাঁচ কখনোই চকচক করতে পারে না, কারণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ ডায়মন্ড ইজ ভেরি লেস কম্পেয়ার টু গ্লাস। এবার আমরা দেখব নেক্সট এক্সাম্পল, খুব ইম্পর্টেন্ট, মিরেজ। এই কোশ্চেনটা তোমরা প্রায় কোশ্চেনে দেখেছো, মানে এক্সামে কোশ্চেনে দেখেছো, যে কোনো ধরনের এক্সাম হতে পারে সেখানে এই কোশ্চেনটা প্রচুরবার আসে যে মিরেজ ইজ দ্য এক্সাম্পল অফ, তাহলে এটাও কী হবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, TIR। মিরেজ কি? মিরেজ হচ্ছে অপটিক্যাল ইলিউশন। যে পথিক, সে পথিকের অনেক দূরে মনে হয় জল আছে, সে যখন জলটা খেতে যায় তখন দেখে ওখানে জল নেই। এটা যে অপটিক্যাল ইলিউশন, এটাকেই আমরা বলি মিরেজ। মানে একটা জিনিস আমাদের দেখে মনে হলেও কাছে গিয়ে দেখবো নেই। সেই কারণে পথিকের জল খেতে যাওয়ার উদ্দেশ্যটা তখন ব্যর্থ হয়ে যায়। তো এটা কোথায় হয়, মিরেজ ফর্মেশন কোথায় দেখতে পাই আমরা? মিরেজ ফর্মেশন হতে আমরা দেখি রাস্তাতে, খুব বড় রাস্তাতে, কিংবা মরুভূমিতে তো দেখাই যায়, কিন্তু রোডেও দেখতে পাওয়া যায় মিরেজ। কখন দেখতে পাওয়া যাবে? যখন টেম্পারেচার অনেক বেশি গরম হবে, যখন আমাদের অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার অনেক বেশি হবে, সেরকম ক্লাইমেটে আমরা মিরেজ ফর্ম হতে দেখতে পেতে পারি। এবার মিরেজ কীভাবে ফর্ম হচ্ছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কীভাবে এখানে হচ্ছে সেটা এবার আমরা দেখব। দেখো এখানে এটা হলো সারফেস, এটা মরুভূমি ধরে নিচ্ছি এখন আমরা, তো মরুভূমির সারফেস এখানে। এবার ধরো এখানে একটা গাছ আছে। আমরা কোনো জিনিসকে দেখতে তখনই পাই যখন সেটা থেকে লাইট রে গিয়ে আমাদের চোখে পড়ে। এবার যেটা বললাম যে টেম্পারেচারটা বেশি হতে হবে আমাদের ওয়েদারের,
তো টেম্পারেচার যত বাড়বে তত কার সব থেকে বেশি টেম্পারেচার হবে, যে সারফেসটা সেটা সব থেকে বেশি গরম হবে। মানে যদি রাস্তা হয় তাহলে রাস্তার সারফেস সব থেকে বেশি গরম হবে, বা মরুভূমি হলে মরুভূমির যে সারফেসটা সেটা সব থেকে বেশি গরম হবে। সেটা সব থেকে বেশি গরম হওয়ার জন্য যে এয়ারের লেয়ার সারফেসের সাথে কানেক্টেড আছে, সরাসরি যুক্ত আছে, সেটা সব থেকে বেশি গরম। তার উপরের লেয়ার অফ এয়ারটা তার থেকে কম, তার উপরের লেয়ার অফ এয়ারটা তার থেকে কম। এইভাবে যত আমরা নিচ থেকে উপরের দিকে যাব টেম্পারেচার কমতে থাকবে। মানে আমি এখানে দিচ্ছি, যত আমরা উপরের দিকে যাব টেম্পারেচার কমবে। এবার আমরা জানি যার টেম্পারেচার বেশি সেটা রেয়ারের হয়। আমরা একটু আগেই ডিসকাস করেছি টেম্পারেচার বাড়লে ডেনসিটি কমে যায়। তার মানে এইখানে যে লেয়ারগুলো আছে এয়ারের, অ্যাটমসফিয়ারিক লেয়ারের, এই যে লেয়ারগুলো, এখানে প্রচুর লেয়ার আছে, প্রত্যেকটা লেয়ারের ডেনসিটি আলাদা আলাদা হবে, কারণ প্রত্যেকটা লেয়ারের টেম্পারেচার আলাদা আলাদা বলে। নিচের লেয়ারগুলো অনেক বেশি রেয়ারার কম্পেয়ার টু উপরের লেয়ার। তার মানে যত আমরা নিচ থেকে উপরের দিকে যাব ডেনসিটি কি হবে, ডেনসিটি ইনক্রিজ করবে। তার মানে যদি আমরা এই লেয়ারটার মধ্যে কম্পেয়ার করি, তাহলে এই লেয়ারটা অ্যাটমসফিয়ারের এই লেয়ারটা অ্যাজ আ ডেন্সার মিডিয়াম অ্যাক্ট করবে, এবং অ্যাটমসফিয়ারের এই লেয়ারটা অ্যাজ আ রেয়ারার মিডিয়াম অ্যাক্ট করবে। মানে যদি এইটা লেয়ার হয় তাহলে উপরটাকে ডেন্সার, নিচেরটাকে রেয়ারার মিডিয়াম আমরা ধরে নিতে পারি। এবার আমরা দেখব টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কিভাবে হচ্ছে। তাহলে আমি এখানে লিখে দিলাম, যত উপরে যাচ্ছি তত ডেনসিটি বাড়ছে। তাহলে ধরো এই গাছটার এখান থেকে লাইট রে ইনসিডেন্ট করলো, ইনসিডেন্ট হচ্ছে, এটা হচ্ছে একটা লেয়ার অফ এয়ার, অ্যাটমসফেরিক লেয়ার। তাহলে এই উপরেরটা কি ডেন্সার মিডিয়াম, নিচেরটা হচ্ছে রেয়ারার মিডিয়াম এসে অ্যাক্ট করবে। অ্যাজ এ রেজাল্ট এটা দূরে চলে যাবে। আমরা জানি লাইট রে যখন মুভ করে ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামের দিকে, তখন সেটা মুভ অ্যাওয়ে হয়ে যায় ফ্রম দ্য নর্মাল। তাহলে এই অ্যাঙ্গেলটা থেকে এই অ্যাঙ্গেলটা এখন বড়, তাই তো? তাহলে এটা যেহেতু বড় অ্যাঙ্গেল, তাহলে নেক্সট যখন লেয়ারে লাইট রে ইনসিডেন্ট করবে, দেখো এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা দুটো অল্টারনেট অ্যাঙ্গেল। তাহলে আগে যতটা অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয়েছিল এখন কিন্তু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা বেড়ে গেছে। তার মানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনও এবার বেড়ে গেল। সাপোজ এই যে অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান বলে, সাপোজ যে এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা এমন যেটা এই দুটো এয়ারের লেয়ারের ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকেও বড় হয়ে গেল। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বড় হবে তখন কি হবে, সেখানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। তাহলে লাইট রে রিফ্লেক্ট হয়ে এবার আর রিফ্র্যাকশন হবে না, রিফ্লেক্ট হয়ে আবার আগের লেয়ারেই ফিরে গেল, যেই লেয়ার থেকে এসেছিল সেই লেয়ারেই ফিরে গেল। তাহলে কি দেখতে পেলে, লাইট রের ডিরেকশনটা কিন্তু পাল্টে গেল। লাইট রে প্রথমে নিচের দিকে যাচ্ছিল, এবার লাইট রে ওপরের দিকে উঠতে আরম্ভ করেছে। লাইট রে যখন ওপরের দিকে উঠতে আরম্ভ করলো তখন লাইট রে মুভ করছে ফ্রম এবার রেয়ারার টু ডেন্সার। এবার রেয়ারার টু ডেন্সারের দিকে মুভ করলে কি হয়, লাইট রে বেন্ড করবে টুয়ার্ডস নর্মাল। তাহলে বেন্ড করলো টুয়ার্ডস নর্মাল। এবার যদি এখান থেকে কেউ দেখে, কেউ একজন দাঁড়িয়ে আছে এখানে, সে দেখছে, আমরা জানি আমাদের হিউম্যান আই কখনোই বেন্ডিং অফ লাইট বুঝতে পারে না। তাহলে আমাদের কি মনে হবে, আমাদের মনে হবে এই লাইটটা আসছে এইখান থেকে, মানে তাল গাছটাকে, এই গাছটাকে পথিক এখানে দেখতে পাবে। এবার দেখো জলে যখন কোনো কিছুর ইমেজ পড়ে তখন সেটা কি হয়, আপসাইড ডাউন হয়ে যায়, ইনভার্টেড হয়ে যায়। তোমরা সবাই জিআইতে মিরেজ রিফ্লেকশন, মিরেজ রিফ্লেকশন বলছি, ওয়াটার রিফ্লেকশন এবং ওয়াটার রিফ্লেকশন, মিরর রিফ্লেকশন এগুলো করেছো। তো ওয়াটার রিফ্লেকশনে তোমরা দেখেছো লাইট বা যে কোনো ইমেজ যখন আমরা ওয়াটার রিফ্লেকশন করি তখন সেটা উল্টে যায়, মানে আপসাইড ডাউন হয়ে যায়।
তাহলে এখানে যেহেতু যে পথিক সে দেখতে যাবে তাল গাছটা উল্টো, তাহলে তার কি মনে হতে পারে এখানে জল আছে, যার জন্য সে তাল গাছটাকে উল্টো দেখতে পাচ্ছে। আরেকটা জিনিস এখানে হবে, আমি আগের দিন তোমাদের রিফ্র্যাকশন পড়ানোর সময় বলেছিলাম টুইঙ্কলিং অফ স্টার, স্টারকে আমরা টুইঙ্কল করতে দেখতে পাই অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশনের জন্য, কিন্তু অ্যাটমসফিয়ারিক যে রিফ্র্যাকশন হচ্ছে সেটা কনস্ট্যান্ট নয়, মানে বেন্ডিংটা কনস্ট্যান্ট নয়, কারণ কনভেকশন কারেন্টের জন্য যে অ্যাটমসফিয়ারিক লেয়ারের টেম্পারেচার বা ডেন্সিটি টাইমের সাথে সাথে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, অ্যাজ এ রেজাল্ট বেন্ডিং অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়, তাই জন্য রিফ্র্যাকশন হলেও আমরা স্টারকে কাঁপতে দেখি, তো যেটাকে আমরা বলি টুইঙ্কলিং অফ স্টার। এখানেও তাই, যেহেতু অ্যাটমসফিয়ারের ডেন্সিটিটা কনস্ট্যান্ট নয় বা টেম্পারেচার কনস্ট্যান্ট নয় কনভেকশন কারেন্টের জন্য, তাই জন্য কি হবে, যে পথিক সেই গাছটাকে কাঁপতে দেখবে, কারণ এই যে বেন্ডিং অ্যাঙ্গেলগুলো, এখানে যে আমরা বেন্ডিং অ্যাঙ্গেলগুলো ড্র করেছি, এই অ্যাঙ্গেলগুলো কিন্তু একটু একটু করে পাল্টাতে পারে যখন কনভেকশন কারেন্টের জন্য অ্যাটমসফিয়ারিক লেয়ারের ডেন্সিটি পাল্টাবে। তো যে দেখছে সেই দেখবে এই গাছটা আছে এবং এটা বাঁকছে, এর মানে এর যে ইমেজটা সেরকম করে কাঁপছে। এবার দেখবে জলে যখন কোনো কিছুর রিফ্লেকশন পড়ে তখন সেটা কাঁপে এবং সেটা উল্টে যায়, তাহলে যে দেখছে তার কি মনে হবে সেখানে জল আছে, কিন্তু যখন সে আসবে দেখবে এখানে জল নেই, তাহলে এটাকেই আমরা বলছি অপটিক্যাল ইলিউশন। লাস্ট আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করব তোমাদের আজকের ডিসকাশন, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। তোমরা জানো অপটিক্যাল ফাইবার টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে, ইন্টারনেট কমিউনিকেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। অপটিক্যাল ফাইবারেও কিন্তু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। অপটিক্যাল ফাইবার দেখতে এরকম হয়, বাড়িতে যে দেখবে যে কেবল আমরা ইউজ করি সেখানে যে তারটা থাকে কেবল তার, সেটা কিন্তু অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের দুটো পার্ট থাকে, এটা কোর, এই উপরের পার্টটাকে বলা হয় ক্ল্যাডিং। তাহলে প্রশ্ন আসে কোর অ্যান্ড ক্ল্যাডিং রিলেটেড টু উইচ, তখন আমাদের করতে হবে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের কাজ কি, কাজ হচ্ছে ওয়েভকে গাইড করে নিয়ে যাওয়া। একটা ওয়েভ যখন অপটিক্যাল ফাইবারে ইনসিডেন্ট হয় সেটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন সাফার করে এবং বেরিয়ে যায়। তাহলে যেহেতু এটা ওয়েভটাকে গাইড করতে পারলো সেই জন্য এটাকে বলা হয় ওয়েভ গাইডার। তো এই পুরো ওয়েভ গাইডটা হয় কোরের মধ্যে থেকে, তাই জন্য কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সবসময় ক্ল্যাডিংয়ের থেকে বড় হয়। যদি কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আমরা μ1 ধরে নিই আর ক্ল্যাডিংয়ের μ2, তাহলে আমরা করতে পারি μ1 গ্রেটার দ্যান μ2। এন্ডোস্কোপি, মেডিকেল সায়েন্সে এন্ডোস্কোপি করা হয়, এন্ডোস্কোপিতেও অপটিক্যাল ফাইবার ইউজ হয়। তাহলে অপটিক্যাল ফাইবার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তাহলে এখানে আমাদের টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের এক্সাম্পল এবং ডিসকাশন এখানে আমরা শেষ করলাম আজকে। একদম, এই জায়গাগুলো খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে স্টুডেন্টসদের অবশ্যই। অনেক ধন্যবাদ ম্যাম রাইস অনলাইন ক্লাসে আসার জন্য। আপাতত এ পর্যন্তই, আজকের ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে কারণ সময় একদম শেষ। আপনাদের প্রিপারেশন ভালো হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন চেতনা টিভি।